নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে ঋতুস্মিতা। চলে যাচ্ছে সংবাদে। মঙ্গলবার মহাবীর জয়ন্তী উপলক্ষে গুজরাটের গান্ধীনগরের কোবায় সম্রাট সম্প্রদায় জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জাদুঘরটি জৈন ধর্মের ইতিহাস ও সম্রাট সম্প্রদায়ের জীবন, তার শাসন ও অহিংসার বার্তার প্রতি উৎসর্গীকৃত। এই উপলক্ষে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোবা তীর্থে মূল্যবোধ সংরক্ষিত হয়, সাংস্কৃতিক চেতনা শক্তিশালী হয় এবং জ্ঞানের চর্চা হয়। তিনি এটিকে অধ্যয়ন, আধ্যাত্মিক অনুশীলন এবং আত্মশৃঙ্খলা এই তিনটি ধারার সঙ্গম স্থল বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি ভারতীয় সভ্যতার মূল ভিত্তি। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে এই পবিত্র সঙ্গম স্থলের প্রবাহ যাতে নির্বিঘ্নে বজায় থাকে তা নিশ্চিত করা প্রত্যেকের সম্মিলিত কর্তব্য। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারগুলো পুঁথি অবহেলা করে যে ভুল করেছিল তার সরকার তা সংশোধন করছে। বিশ্বের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, এই জাদুঘরের বার্তা সমগ্র মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। বিহারের নালন্দার মন্দিরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ৮ জনের, প্রত্যেকেই মহিলা বলে জানা গেছে। মঙ্গলবার সকালে বিহারের নালন্দার শীতলা মন্দিরে পুজো দেওয়ার সময় হুড়োহুড়ি পড়ে যায়। তারপরই পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছে ভক্তরা। भीड़ था। हम लोग तो जा ही रहे थे, भीड़ था। मगड़ा के मंगलवार को यहाँ भीड़ लगता है कि मगड़ा माता के यहाँ शीतला माता का दर्शन होता है। हम लोग भी पटना से आए दर्शन करने के लिए, लेकिन दर्शन ही हुआ कि भगदड़ हो गया, मर गया आदमी, मर गया। तो प्रशासन के कमजोरी से ना मरा आदमी। कितना लोग आपके हिसाब से हुआ? 5 आदमी को तो बोल रहा है, लेकिन हम नहीं देखे कि 5 आदमी है कि है, देखे नहीं है, हम सुने हैं कि 5 आदमी है। सीरियस है, एम्बुलेंस गया है। अब भगदड़ भीड़ इतना हो गया आदमी के, एक दूसरे का जानता के देहात का कैसा रहता है, एक दूसरे पर सवाल, पहले हम करेंगे, पहले हम। कोई प्रशासन नहीं, कोई प्रशासन नहीं। মঙ্গলবার ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন এডিসির ১৬ মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে পূর্ব কাইয়া চাঁদবাড়ি এলাকায় ভোট প্রচারে অংশ নেন তিনি। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার হয়ে ভোট চাইলেন। তিনি বলেন, আইপিএফটি, টিজিএস, আইএনপিটি সহ বহু আঞ্চলিক দল এই রাজ্যে ছিল, কিন্তু কেউ এডিসির উন্নয়ন করতে পারেনি। তাই ত্রিপ্রাসাদের উন্নতি করতে গেলে আমাদের কেন্দ্রের, রাজ্যে ও এডিসিতে এক সরকার থাকতে হবে বলে তিনি জানান। ছোট ছোট দল, আঞ্চলিক দল আগে অনেক হয়েছে। এখানে যারা আছে তারা জানে না, হয়তো যারা বয়স্ক মানুষ আছে তারা কইতে পারবো। টিওজিএস ছিল, টিএনবি ছিল, আইপিএফটি ছিল, এখনো আছে, আইএনপিটি ছিল, টিএইচপিপি ছিল। তারা কেউ উন্নতি করতে পারছে না। কিন্তু এখন আরেকটা দল আছে এডিসিতে, কিন্তু আসল উন্নতি করতে গেলে জনজাতি ত্রিপ্রাসাদের উন্নতি করতে গেলে আমাদের সেন্ট্রালে, রাজ্যে এবং এডিসিতে এক সরকার থাকতে লাগবে। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম সংবাদে। গ্রামীণ উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পার্বত্য রাজ্য ত্রিপুরা। কেন্দ্র সরকার পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে প্রদান করা দীনদয়াল উপাধ্যায় ও নানাজি দেশমুখ পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এ রাজ্যের 3টি পঞ্চায়েত গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করেছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দীনদয়াল উপাধ্যায় এবং নানাজি দেশমুখ পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে সিপাহীজলা জেলা কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত, ঊনকোটি এবং বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত, পশ্চিম ত্রিপুরা। এই সাফল্যের জন্য পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েতগুলো যথাক্রমে 5 কোটি টাকা, 1 কোটি টাকা এবং 50 লক্ষ টাকা করে আর্থিক অনুদান পাবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নেতৃত্বে রোড সেফটি ও রোড অ্যাক্সিডেন্ট নিয়ে প্রশাসনের সকল স্তরের অফিসারদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সদর জেলা শাসক কনফারেন্স হলে হয় এই বৈঠক। প্রতি মাসে 2 বার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা করা হয় যে কিভাবে দুর্ঘটনা ঘটছে তা কিভাবে হ্রাস করা যাবে, পাশাপাশি কিভাবে জনগণকে সতর্ক করা যায়, রাস্তাগুলোকে কিভাবে উন্নত করা যায় এবং দোষীদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয় বলে জেলা শাসক জানান। और ये मीटिंग महीने में लगभग 2 बार होती है और हम ये देखते हैं कि किस तरह के एक्सीडेंट हो रहे हैं और लोगों को किस तरीके से सतर्क किया जाए, रोड इंफ्रास्ट्रक्चर को कैसे इम्प्रूव किया जाए, तुरंत कार्रवाई हो जिसमें लोगों को जो मेडिकल सहायता तुरंत मिले, फ्री ऑफ कॉस्ट मिले, और अगर कोई दोषी है तो उसके खिलाफ एक्शन भी लिया जाए। तो हर मीटिंग हर महीने होती है और इसमें सभी लाइन डिपार्टमेंट से इस पर पूछताछ की जाती है ताकि हम जो रोड ट्रैफिक एक्सीडेंट्स है इसको रिड्यूस कर पाएँ और उससे होने वाली जो क्षतियाँ हैं, खासकर जो शारीरिक क्षति आम मनुष्य को होती है उसको कम कर पाएँ। इसमें जैसे हम लोग ऑलरेडी कई पहलुओं पर ध्यान दे रहे हैं। इसमें सबसे महत्वपूर्ण जो स्कीम है वो PM राहत स्कीम है, जिसमें अगर कोई एक्सीडेंट होता है किसी मनुष्य का तो उसको सहायता दी जाती है उसके इलाज के लिए 7 दिनों के। इसमें पुलिस का, हेल्थ एडमिनिस्ट्रेशन का और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का साथ होता है और फ्री ऑफ कॉस्ट इनमें इलाज किया जाता है। साथ ही साथ जो लोग इनकी सहायता करते हैं उनको प्रोत्साहित करने के लिए राहबीर स्कीम भी गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से दिया गया है। इसमें भी हम लोगों को आइडेंटिफाई करते हैं और प्रोत्साहित करते हैं। साथ साथ हम लोग कई पनिशमेंट एक्शन पे भी विचार कर रहे हैं, जैसे ड्राइविंग लाइसेंस अगर कोई बार बार इस तरह की घटनाओं में शामिल होता है तो उसका ड्राइविंग लाइसेंस कैंसिल करना, और साथ ही साथ जो इंफ्रास्ट्रक्चर है रोड्स का, जो क्वालिटी है रोड्स की, जो पोर्ट होल्स हैं उनको जल्दी से जल्दी भरना, जो ब्लैक स्पॉट्स हैं उनको क्लियर करना। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে 31শে মার্চ থেকে শুরু হলো বিশেষভাবে সক্ষম ও 85 ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এই উদ্যোগের আওতায় নির্বাচনে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন। এই প্রক্রিয়া চলবে আগামী 2রা এপ্রিল পর্যন্ত। আসন্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে 31শে মার্চ মঙ্গলবার থেকে শুরু হলো বিশেষভাবে সক্ষম ও 85 ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ভোট গ্রহণ। 85 ঊর্ধ্ব প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন ভোটকর্মীরা। এই প্রক্রিয়া চলবে আগামী 2রা এপ্রিল পর্যন্ত। গণতন্ত্রের উৎসবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 85 বছরের ঊর্ধ্ব ভোটারের সংখ্যা 116 জন এবং বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছে 69 জন। মোট 185 জন ভোটার এই সুবিধার আওতায় রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্বাচন দপ্তরের কর্মীরা ব্যালট বক্স নিয়ে ভোটারদের বাড়িতে পৌঁছাতে শুরু করেন। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বাড়ির ভেতরেই ভোট গ্রহণ সম্পন্ন হয়। পাশাপাশি পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয় এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভোট গ্রহণ করা হয়। সেটা ইসিআই আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে চলছে। সেটা 56 বিধানসভার অন্তর্গত যে বাই ইলেকশন হচ্ছে তার ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। তো আমি ডক্টর প্রসূন দত্ত, সেক্টর অফিসার, আমার সেক্টর নাম্বার হচ্ছে 5। এই সেক্টরের অন্তর্গত পিডাব্লিউডি এবং
85+ ভোটার, যারা আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নেব, তার সংখ্যাটা হলো 27। তো এখন পর্যন্ত আমি দুটো পোলিং স্টেশন, আমাদের 56/28 এবং 56/29-এর যে সংখ্যাটা, সেটা হচ্ছে সর্বসাকুল্যে 17। সেই 17 জনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন আমরা আছি 56/27 পোলিং স্টেশনের অন্তর্গত, যে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যারা ভোটার এবং 85+ বয়সোত্তীর্ণ যারা ভোটার, তাদের ভোট নেওয়ার জন্য। তো এখানে 6 জন ভোটার আছেন। তো 6 জন ভোটারের মধ্যে একজনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো এই ভোট গ্রহণ প্রক্রিয়া আমাদের চলবে 31 মার্চ, 1 এপ্রিল এবং 2 এপ্রিল, এই 3 দিন। আর এখন পর্যন্ত যারা ভোটাররা ভোট দিয়েছেন, তারা যথেষ্ট আনন্দের সাথে ভোট দিয়েছেন। প্রশাসনের লক্ষ্য নির্ধারিত 3 দিনের মধ্যেই এই 185 জন ভোটারের ভোট সংগ্রহ সম্পূর্ণ করা। শারীরিক অসুস্থতা বা বার্ধক্যের কারণে যারা ভোট কেন্দ্রে যেতে যারা অক্ষম, তাদের জন্য ভোট ফ্রম হোম সুবিধা চালু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে উভয় সংকটে ভারত, একদিকে অবরুদ্ধ হরমুজ, এক্ষেত্রে ইরান ছাড়া দিলেও এখনো পর্যন্ত ভারতে 18টি জাহাজ আটকে রয়েছে। অন্যদিকে আমেরিকা, রাশিয়া, কানাডা, নরওয়ে থেকে এলপিজি আমদানি করতে বিপুল পরিমাণ পরিবহন খরচের মুখোমুখি হতে হচ্ছে ভারতকে। এই পরিস্থিতিতে পশ্চিম আফ্রিকার থেকে এলপিজি আমদানির উপর জোর দিচ্ছে ভারত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এই উদ্বেগজনক পরিস্থিতি ভারতেও, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে কেন্দ্রীয় সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। পদক্ষেপ হিসেবে ইরান ও রাশিয়ার পাশাপাশি অন্যান্য দেশ থেকেও এলপিজি আমদানি শুরু করছে ভারত, কিন্তু তা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ছে ভারতের জন্য। এরই মধ্যে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে এলপিজি আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। নির্বাচনের প্রাক্কালে তারকার দলবল। 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। 2021-এ তৃণমূল কংগ্রেসে যখন গোয়ায় সংগঠন তৈরির চেষ্টা চালাচ্ছিল, সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা গ্রহণ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। তিনি ঠিক 5 বছর বাদে যোগ দিলেন বিজেপিতে। বাংলায় জন্মেছেন লিয়েন্ডার পেজ, তার মা বাঙালি। এবার বাংলার ভোট ময়দানে লিয়েন্ডার পেজকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপিতে যোগ দিয়ে পেজ বলেন, 40 বছর ধরে দেশের জন্য খেলেছি, এবার দেশের সেবা করব। বাংলায় যখন টেনিস প্র্যাকটিস শুরু করেছিলেন, তখন কেমন পরিকাঠামো ছিল সে কথাও এদিন তুলে ধরেন পেজ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসক দল বিজেপি। মঙ্গলবার 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের মনাইপাথরে এডিসি ভিলেজে এক নির্বাচনী জনসভা করেন রাজ্য বিজেপি সভাপতি। মনাইপাথর পঞ্চায়েত মাঠে হয় এই জনসভায় রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা, বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস, ধনপুর মণ্ডল সভাপতি বিপুল মজুমদার ও রাজ্য জনজাতি মহিলা মোর্চার সদস্যা তনুশ্রী ত্রিপুরা সহ অন্যান্যরা। জনসভায় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি এডিসি শাসন ক্ষমতায় আসছে, তা শুধু সময়ের অপেক্ষা। এদিন তিপ্রামথা দলের তীব্র সমালোচনা করেন তিনি। মনাইপাথর পঞ্চায়েত মাঠে আয়োজিত বিজেপির এই নির্বাচনী জনসভায় বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দীর্ঘ 5 বছর ধরে একটা দল ক্ষমতায় ছিল, সরকারে ছিল, এডিসি পরিচালনার ক্ষমতায় ছিল। আজকে প্রশ্ন আসছে, অনেকেই প্রশ্ন করে থাকে যে আমার প্রদেশ সভাপতি হিসাবে আমাকে প্রশ্ন করে থাকে, তারা তো আপনাদের সরকারে রয়েছে, আপনাদের তো শরিক দল। আমি তাদের কাছে একটাই জিনিস বলতে চাই যে তারা শরিক দল হলেও আমরা এদিকে আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো এটিভি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। জিবি হাসপাতালের ইএনটি বিভাগে 4 বছরের এক শিশুর সফল অস্ত্রোপচার করা হয়। বিনামূল্যে ব্যয়বহুল এই অস্ত্রোপচারের পর কথা বলতে ও শুনতে পারছে এই ছোট্ট 4 বছরের শিশু কন্যাটি। সম্প্রতি জিবি হাসপাতালে এই শিশুর সফল ক্লোরিক্যাল ইমপ্ল্যান্ট সার্জারি হয়। মঙ্গলবার জিবি হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান হাসপাতালেরই ইএনটির বিশেষজ্ঞ ডক্টর বিপ্লব নাথ। এবার আমরা ছোট ছোট বাচ্চাদের যে আমরা অপারেশনের শিবির করেছিলাম, ডেটটা হচ্ছে 20 তারিখ এবং 21শে মার্চ, 20 এবং 21শে মার্চ। এটাতে আমরা 4টে ছোট ছোট শিশু যাদের বয়স 2 থেকে 5 বছরের মধ্যে, তাদের আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট নামক একটা সার্জারি করেছি। এই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা মূলত তাদের জন্যই করা হয় যারা জন্ম থেকে কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না। তা আপনারা তো সবাই জানেন, যারা কানে শোনে না তাদের কথাও ডেভেলপমেন্ট হয় না, ভবিষ্যতে ওরা বড় হয়ে কথা বলতে পারে না। তো এই জন্য সমাজে ওদের যে গুরুত্বটা থাকে না এবং সামাজিকভাবে তারা অনেক পিছিয়ে পড়ে। তো এই জন্যই এই সার্জারিটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের কানে শোনে না এবং কথা বলে না, খুব কম বয়সে 2 থেকে 5 বছরের মধ্যে যদি সার্জারিটা করা যায়, তারপরে তাদেরকে শিখিয়ে পড়িয়ে আবার কিন্তু মূলত ওদের যে ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা যে ডেভেলপমেন্ট ওরা করতে পারে এবং ভবিষ্যতে বড় হয়ে ওরা পড়াশোনা, চাকরি বাকরি সব কিছুই করতে পারে। তো আমাদের রাজ্যে এই ব্যবস্থাটা আগে খুব বেশি দিন হয়নি আমাদের রাজ্যে, যেটা আমরা চালু করতে পেরেছি সরকারি সহযোগিতা। আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার 6 নম্বর মনু ছৈল্যাংটা সাধারণ আসনের ভারতীয় কংগ্রেসের প্রার্থী রতন পালের সমর্থনে মাছলিবাজারে এক নির্বাচনী প্রচার সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাছলিবাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বাজারের প্রবেশ মুখে এসে পথসভায় অনুষ্ঠিত করে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসির চেয়ারম্যান মনোরঞ্জন নাথ, ছামনু কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সূর্যলাল চাকমা, 4 নম্বর করমছড়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা, 7 নম্বর ডেমছড়া কচুছড়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হরিনাথ দেববর্মা ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যে কংগ্রেস সরকারই গরিবের একমাত্র সুখ ও দুঃখের সাথী। পুনরায় কংগ্রেস সরকার গঠনের ডাক দিলেন সভাপতি। এই অঞ্চলে বিশেষ করে মনু ছৈল্যাংটা, করমছড়া, ড্যামছড়া, কচুছড়া, ছামনু সহ একেবারে কুমারঘাট অঞ্চল থেকে শুরু করে আমবাসা, এই সমগ্র অঞ্চলের মধ্যে একটা প্রসিদ্ধতম বাজার, প্রাচীন বাজার। এখানে জাতি উপজাতি উভয় অংশের মানুষ, ক্রেতা বিক্রেতা, তাদের মেলবন্ধন। এই সময়ে আমরা এই কর্মসূচি নিয়ে যখন আসন্ন এডিসি নির্বাচনের 4 প্রার্থীকে সামনে রেখে আমাদের প্রচার কর্মসূচি আজকে ছিল, আমরা বাজারে একটা মিছিল করি। বাজারের সমস্ত উপস্থিত যত নির্বাচক মণ্ডলী, তাদের আমরা এই প্রার্থীর সম্পর্কে পরিচিতি এবং তাদের সপক্ষে ভোট প্রদানের জন্য আমরা ভোট ভিক্ষা প্রার্থনা করে এখানে এসে সমবেত হয়ে একটা পথসভা আমরা সেখানে সংগঠিত করেছি। এই সভায় বিভিন্ন বক্তারা, আমাদের দলের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল এখানে উপস্থিত ছিলেন, প্রদেশের সাধারণ সম্পাদক তরুণ সাহা, সম্পাদক আমাদের সত্যবান দাস, আমাদের বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিরা, 4টি এডিসি আসনের প্রার্থীরা তারা উপস্থিত হয়ে এখানে আলোচনা করেন। মূলত এই এডিসি নির্বাচন আদিবাসীদের কাছে একটা অগ্নি পরীক্ষা, কারণ সরকারে একযোগে শরিক দল হিসাবে 3টি দল শাসন ক্ষমতায় থেকে তারা সরকার একসাথে তারা পরিচালনা করছে।
এভাবেই খোলা আকাশের নিচে পড়ে আছে গোটা সিপাহীজলা জেলার ছাত্রীদের বাইসাইকেল। সরকারি সম্পদ এভাবে রাখাই প্রতিবাদ জানিয়ে আওয়াজ তুললেন চরিলাম বিশ্রামগঞ্জ এলাকার এসএফআই নেতা রাজ গোস্বামী। মঙ্গলবার সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে ছাত্রনেতা দাবি জানান যাতে করে বাইসাইকেলগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়, বৃষ্টি ও রোদে যাতে নষ্ট না হয়। বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কমপ্লেক্সের মধ্যে খোলা আকাশের নিচে রাখা হয়েছে গোটা জেলার ছাত্রীদের প্রায় 1000 ওপর বাইসাইকেল। দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মধ্যে খোলা আকাশের নিচে কিছু সাইকেল সেখানে রাখা হয়েছে, যেগুলি সরকার প্রতি বছর ছাত্রীদেরকে দিয়ে থাকে বিদ্যালয় থেকে ফ্রিতে সাইকেল। সেই সাইকেলগুলি বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মধ্যে খোলা আকাশের নিচে সেগুলি রয়ে গেছে। এই বিষয়ে অনেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা বিদ্যালয়ের উপর একটি আরোপ লাগানোর চেষ্টা করছে। তবে আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা মনে করছি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এখানে কোনো ভূমিকা নেই। আমরা মনে করছি এখানে ডিউ ম্যাডাম থেকে শুরু করে যারাই উচ্চ পর্যায়ে যারা রয়েছে তাদের এখানে তাদের এখানে ত্রুটি রয়েছে। কারণ কি এখানে সিপাহীজলা জেলার প্রায় অধিকাংশ বিদ্যালয়ের সাইকেলগুলি এখানে রাখা হয়েছে এবং রাখার ফলে এখানে সংখ্যায় অনেকগুলি সাইকেল সেখানে দেখা যাচ্ছে। এবং এটা ঠিক যে এই সাইকেলগুলি খোলা আকাশের নিচে রাখার ফলে রোদ কিংবা বৃষ্টির ফলে এগুলি নষ্ট হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তো আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা মনে করছি আমরা যারাই উচ্চ পর্যায়ে যারা রয়েছে তাদের কাছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা বলছি যাতে করে এই যে সাইকেলগুলি রাখা হয়েছে এগুলিকে যাতে পলিথিন কিংবা কিছু দিয়ে এগুলিকে ডেকে রাখা হয়, যাতে করে এগুলি অন্ততপক্ষে বৃষ্টি কিংবা রোদ্দুর থেকে এগুলি রক্ষা পেতে পারে। যাতে এই বিষয়ে যারা রয়েছে উচ্চ পর্যায়ে যারা অধিকর্তা রয়েছে তারা যাতে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এটার জন্য আমরা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমরা এটাও বলছি এখানে বিদ্যালয় কিংবা প্রধান শিক্ষকের কোনো ভূমিকা নেই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এটিভি টিভির পর্দায়। নমস্কার।